অবশেষে চূড়ান্ত ঘোষণা দিল ভারত। প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা। লন্ডন থেকে দুঃসংবাদ পেলা বিএনপি সরকার। এদিকে তেল সংকটে প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপর হামলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর উপর হামলা হয়েছে। তেল না থাকায়, বিদ্যুৎ না থাকায় জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছে। খেপে গিয়ে প্রধানমন্ত্রীর উপর হামলা। দীর্ঘ 20 মাস পরে এসে ভারত প্রথমবারের মতো আনুষ্ঠানিক মন্তব্য করল। এই আনুষ্ঠানিক মন্তব্য কি ইঙ্গিত দেয়? আওয়ামী লীগ কি দ্রুতই ফিরছে? এদিকে সাবেক অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে আওয়ামী লীগ সরকারের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার। দর্শক, কি মনে হচ্ছে আপনাদের? ফিরবে আওয়ামী লীগ? ফিরলেও কি সেটা শিগগিরই? যখন শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি সামনে আসতেছে, তখন কেন হাওমাও, কান্নাকাটি, গড়াগড়ি, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল? দেখেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন যে রাজকীয়ভাবে হবে, এটা একজন পাগলও জানে। একজন ব্যক্তিত্ব মস্তিষ্কের মানুষও খুব ভালোভাবে বলতে পারবেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে রাজকীয়ভাবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞায় বৈশ্বিক চাপ বাড়ছে। বাংলাদেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা হরণ। ব্রিটিশ পার্লামেন্টে 8 এমপি। এবং আওয়ামী লীগ নিয়ে এবং ভারত নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এই সকল গুজব ছড়িয়ে আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী আছে তাদেরকে কনফিউজ করে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে একটি গুজব ছড়ানো হয়েছে, সাবের হোসেন চৌধুরী তাকে জেলখানায় পাঠানো হয়েছে, সে জামিন পাবে এবং তাকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা হতে পারে। আওয়ামী লীগ যখন 15ই আগস্টের পরে যখন অর্গানাইজ হয়, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায়, তখন কিন্তু ডিস্টার্ব করে। নেপালে কার্কি প্রধানমন্ত্রী হলো, আসেই বললো প্রথমে। সুপ্রিয় দর্শক, আরও কিছু ভাইরাল টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, যার ইতিমধ্যে কিছুটা অংশবিশেষ আপনারা দেখে ফেলছেন এবং বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের নিউজটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে বাদবাকি ভিডিওগুলো দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটা লাইক দিয়ে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ আলোচনাটি দেখে আসা যাক। অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগ নিয়ে এবং ভারত নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এই সকল গুজব ছড়িয়ে আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী আছে তাদেরকে কনফিউজ করে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে একটি গুজব ছড়ানো হয়েছে, সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের সভাপতি এবং শিরিন শারমিন হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি। সে কারণে শিরিন শারমিনকে খুব তাড়াতাড়ি জামিন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে শিরিন শারমিন একেবারে ক্লিন ইমেজের লোক, তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করাটাই ছিল এই সরকারের ভুল। এই সরকার রিয়েলাইজ করতে পেরেছে জনরোষে এবং ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় ব্যাপারগুলো দেখতে পেরে, সমালোচনা বেশি হচ্ছে দেখতে পেরে এই শিরিন শারমিনকে 5 দিনের মধ্যে জামিন দিয়ে দেওয়া হয়েছে। সেম সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রে সেই বিষয়টা ছিল। কিন্তু ডক্টর সরকার যে সাবের হোসেন চৌধুরীকে দিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ করতে চায়নি সেটা বলবো না, চেয়েছে। কিন্তু যেভাবে ফুলে ফাঁপিয়ে ব্যাপারগুলোকে তখনও গুজব ছড়িয়ে প্রচার করানো হয়েছে যে শেখ হাসিনাই চাচ্ছে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের সভাপতি হোক, রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্ব দেয়, সেটা সম্পূর্ণরূপে তখনও গুজব ছিল, এখনো বলছি গুজব। এবং এখন যে রিসেন্টলি শিরিন শারমিনের ব্যাপার এবং সাবের হোসেন চৌধুরীর ব্যাপারগুলো মার্কেটে মোটামুটি তোলপা সৃষ্টি করেছিল, সেটাও গুজব। এবং নতুন আরেকটি গুজব ছড়ানো হচ্ছে যে ইন্ডিয়ার মিডিয়ার মধ্যে একটা নিউজ হয়েছিল যে শেখ হাসিনাকে নাকি ভারত কাতার পাঠিয়ে দিচ্ছে। এই বিষয় নিয়ে আমি একটি ক্লিয়ারলি আলোচনা করেছিলাম। কিন্তু এমন ভাবে বাংলাদেশি কিছু বট বাহিনী প্রচার করা শুরু করে দিয়েছে, এই ভারত সরকার নাকি শেখ হাসিনাকে কাতার চলে যেতে চাপ দিচ্ছে এবং ভারতের নেতৃত্বে বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার প্রক্রিয়া চলছে বিএনপি সহকারে। বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল নষ্ট করে দেওয়া হচ্ছে এবং শেখ হাসিনার ইমেজটাকেও নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কারণ বোঝানোর চেষ্টা করছে এই সকল বট বাহিনী যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে দিয়ে ভারতের কথা শুনে কাতারে চলে যাচ্ছে এবং আওয়ামী লীগের হাল ছেড়ে দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিনের হাতে তুলে দিচ্ছে। এই সকল কিছু প্রপাগান্ডা, সকল কিছু গুজব, আপনারা এই সকল বিষয়ে কোনোভাবে কান দিবেন না। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে শেখ হাসিনাই থাকবে। শেখ হাসিনাই মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কোনোভাবে চিন্তা করা যায় না এবং শেখ হাসিনা কোনোভাবে কাতারে যাচ্ছে না। ভারত সরকারও কোন রকম শেখ হাসিনাকে চাপ দিচ্ছে না কাতারে যাওয়ার জন্য, লন্ডনে যাওয়ার জন্য। এটা একান্তই শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার, শেখ হাসিনার উপরেই ছেড়ে দিয়েছে। শেখ হাসিনা ক্লিয়ার কাট 5 আগস্টের পরবর্তী সময়ও বলেছে যে আমি ভারতেই থাকবো, আমি ভারতে থাকতেই পছন্দ করছি। এবং শেখ হাসিনা যতদিন বাংলাদেশ ফিরছে না ততদিন পর্যন্ত ভারতে থাকবে এবং ভারত সরকারও ক্লিয়ারলি বলে দিয়েছে শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিনই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর মর্যাদায় ভারতে রাখা হবে। 5 আগস্টের পট পরিবর্তন ও দেশত্যাগের পর এই প্রথম অত্যন্ত বিস্ফোরক ও চাঞ্চল্যকর কিছু দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে ছাত্রদের এই আন্দোলন কোনো সাধারণ কোটা সংস্কার আন্দোলন ছিল না, বরং এটি ছিল তাকে হত্যার একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। এই পরিকল্পনার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিদেশি শক্তির বিশাল অঙ্কের অর্থায়ন ছিল বলে দাবি করেছেন তিনি।
শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্র ও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার সাম্প্রতিক বক্তব্যের বরাতে এই চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে এসেছে। শেখ হাসিনা দাবি করেছেন যে তাকে ক্ষমতাচ্যুত করার পাশাপাশি শারীরিকভাবে নিশ্চিহ্ন করার জন্য দেশি বিদেশি চক্র সক্রিয় ছিল। তার অভিযোগ, আন্দোলন পরিচালনার জন্য এবং সমন্বয়কদের হাতে তুলে দেওয়ার জন্য বিদেশ থেকে কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠানো হয়েছিল। শেখ হাসিনার দাবি অনুযায়ী এই ষড়যন্ত্রের অন্যতম প্রধান কারিগর হিসেবে কাজ করেছেন ড. মোহাম্মদ ইউনূস, যিনি বাইরের শক্তির সঙ্গে সমন্বয় করে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি প্রশিক্ষিত তৃতীয় পক্ষ পুরো আন্দোলনকে সহিংস করে তোলে। আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে কয়েকশো ছাত্র জনতার মৃত্যু নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। তবে শেখ হাসিনা এই বিষয়ে সম্পূর্ণ ভিন্ন এক দাবি করেছেন। তার ভাষ্যমতে, আমার পুলিশ বাহিনী ছাত্রদের ওপর সরাসরি গুলি চালায়নি। আন্দোলনের মধ্যে একটি সশস্ত্র তৃতীয় পক্ষ ঢুকে পড়েছিল। তারাই পুলিশ ও ছাত্র উভয় পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, যাতে লাশের মিছিল বড় হয় এবং সরকার পতনের পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে আত্মরক্ষার বাইরে কোনো আক্রমণাত্মক ভূমিকা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে পুলিশকে ভিলেন হিসেবে উপস্থাপন করেছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং নিজের নেতাকর্মীদের উপর চলমান হামলা মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তিনি পালিয়ে যাননি, বরং রক্তপাত এড়াতে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন। আমি আবার বাংলাদেশে ফিরে আসব। এই অন্যায় ও বিচার চিরকাল চলতে পারে না। আমি আমার দেশের মানুষের কাছে বিচার চাইব। শেখ হাসিনার এই বিস্ফোরক দাবি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি কেবল অভিযোগ নয়, বরং ভবিষ্যতে আইনি লড়াইয়ের একটি আগাম প্রেক্ষাপট হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 5 আগস্ট ছিল শেখ হাসিনাকে হত্যার চূড়ান্ত নীল নকশা। বিদেশি শক্তি ও ড. ইউনূসের মাধ্যমে কোটি কোটি টাকা ছাত্র সমন্বয়কদের কাছে পৌঁছানোর অভিযোগ। পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে গুলি চালানোর দাবি। খুব শীঘ্রই দেশে ফেরার দৃঢ় সংকল্প। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর এক্সট্রাডিশন বিষয়ে ঢাকা থেকে পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে ভারত। গত শুক্রবার 17 এপ্রিল 2026 ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীন জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে যে আবেদন করা হয়েছে তা বর্তমানে ভারতের আভ্যন্তরীণ আইনি ও বিচারিক কাঠামোর অধীনে যাচাই বাছাই করা হচ্ছে। গত 8 এপ্রিল 2026 নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেই বৈঠকে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞায় বৈশ্বিক চাপ বাড়ছে। বাংলাদেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা হরণ, ব্রিটিশ পার্লামেন্টে 8 এমপির তোলপাড় করা বক্তব্য। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এবার সুদূর লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে বইছে আলোচনার ঝড়। বিশেষ করে বাংলাদেশে গণতন্ত্রের বর্তমান অবস্থা, বাক স্বাধীনতা হরণ এবং আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার গুঞ্জন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন 8 জন প্রভাবশালী ব্রিটিশ সংসদ সদস্য। লন্ডনের হাউস অব কমন্সের 19 নম্বর কমিটি রুমে সম্প্রতি এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কি কি আলোচনা হলো? ব্রিটিশ এমপিরা কেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এত চিন্তিত? দর্শক, এই সভাটি আয়োজিত হয়েছিল লন্ডনের হাউস অব কমন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ 19 নম্বর কমিটি রুমে। বাংলাদেশি ডায়াসপোরা ইন ইউকে এর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা। এই সভায় সভাপতিত্ব করেন হার্ট লিপুলের লেবার দলীয় এমপি জনাথন ব্রাশ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল সভায় উপস্থিত ব্রিটিশ এমপিদের তালিকা। সেখানে বক্তব্য রাখেন বিশ্বখ্যাত লেবার নেতা জেরেমি করবিন। এছাড়াও ছিলেন রিচার্ড বার্জন, জাস আথওয়াল, ক্রিস্টিন জার্ডাইন, গ্রাহাম মরিস, অলিভার রায়ান এবং হেনরি টফনেল। এই 8 জন এমপি একযোগে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে তাদের কড়া অবস্থানের কথা জানিয়েছেন। সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশে গণতন্ত্রের বর্তমান অবস্থা। উপস্থিত ব্রিটিশ এমপিরা স্পষ্ট ভাষায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল রাজনৈতিক দল নিষিদ্ধ করা প্রসঙ্গে। এমপিরা স্পষ্ট বলেছেন, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তাদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করা কখনোই কাম্য নয়। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্রিটিশ
এমপিরা এই সভার মাধ্যমে একটি কড়া বার্তা দিতে চেয়েছেন। তাদের মতে একটি কার্যকর গণতন্ত্রে সকল দল ও মতের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের পূর্ণ অধিকার থাকতে হবে। কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে বা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। এমপিরা জোর দিয়ে বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হওয়া প্রয়োজন। নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার এবং নির্যাতনের যে অভিযোগ উঠছে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন এই ব্রিটিশ আইন প্রণেতারা। দর্শক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। ব্রিটিশ এমপিদের এই সভায় বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। উপস্থিত এমপিরা একমত হয়েছেন যে একটি দেশে যদি সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে না পারেন তবে সেই দেশকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না। তারা দুঃখ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে সাংবাদিকদের গ্রেপ্তার করা বা তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর ঘটনাগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের দায়িত্ব হলো সংবাদকর্মীদের জন্য একটি ভয়হীন পরিবেশ নিশ্চিত করা, যাতে তারা সত্য প্রকাশে কুণ্ঠাবোধ না করেন। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি সাংবাদিকদের সুরক্ষা নিয়ে এই ধরনের উদ্বেগ